স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা যে যার বাড়িতে নিজ নিজ বাড়িতে নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমরা নতুন ভর্তি হয়েছো আমাদের কলেজে প্রথম বর্ষে, তাই শালন্দর ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মাসুদা খাতুন, প্রভাষক, বাংলা বিভাগ, শালন্দর ডিগ্রি কলেজ। আমি তোমাদের বাংলা বিষয়ে পাঠদান করব। তো প্রথম ক্লাস হিসেবে তোমাদের আজকে, যদিও ক্লাসটা আসলে পড়ার জন্যই, তো প্রথমে যেহেতু তোমরা যদি কলেজে আসতে এই কোলাহলমুখর পরিবেশে ক্লাস করতে, তাহলে তোমাদের অনেক ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই ক্লাসটা করার জন্য তোমরা আসলে আজকে কলেজে আসতে পারলে না, এই কারণেই যে করোনা মহামারীর কারণে। তো যাক, আশা করি একদিন আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। তোমাদের সামনাসামনি আমরা আসতে চেষ্টা করব, ততদিন যেন আমরা সবাই ভালো থাকি। তো আজকে তোমাদেরকে আমি খুব বেশি একটি দীর্ঘায়িত ক্লাস নিব না, সংক্ষেপে ক্লাস নিতে চাচ্ছি, যাতে তোমরা একটু সুন্দরভাবে উপস্থাপনাটা বুঝতে পারো এরকম। তো তোমাদেরকে আজকে আমি ধারণা দিতে চাই দিনলিপি সম্পর্কে, দিনলিপি বা রোজনামচা। তাহলে চলো আমরা মূল পড়ায় ফিরে যাই, আর তোমরাও কি করবে, খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসে পড়বে। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা দেখবে এবং শুনবে। তো ঠিক আছে, আমরা চলে গেলাম দিনলিপিতে। দিনলিপি বা দিনলিপি, রোজনামচা অথবা ডায়েরি লিখন, যেটাই বলে থাকি না কেন, আমরা এই তিনটি বলতে এই তিনটি আমরা কি বুঝি? দিনলিপি অথবা দিনলিপি, রোজনামচা অথবা ডায়েরি লিখন, তিনটাই আমরা কি বুঝি? একই রকমভাবে বুঝে থাকি। তাহলে এই দিনলিপি কাকে বলে বা এটার কি শর্তসমূহ লেখার জন্য রয়েছে, আমরা আগের শিখন ফলটা জেনে নিই, যে দিনলিপি সম্পর্কে জানলে আমরা কি কি জানতে পারবো। ঠিক আছে? আর তোমরা এগুলো কি করবে, খাতা কলমে খাতা দিয়ে খাতার মধ্যে তুলে নিবে। শিখন ফল, শিখন ফলে আমরা আসি। 1 নম্বরে তোমরা জানতে পারবে দিনলিপি বা রোজনামচা কাকে বলে। কাকে বলে? তোমরা জানতে পারবে দিনলিপি বা রোজনামচা কাকে বলে। আর দ্বিতীয়ত জানতে পারবে পৃথিবীর বিখ্যাত দিনলিপি, কারণ কিছু কিছু মানুষ এমনই ছিলেন যারা বিখ্যাত দিনলিপি লিখে গেছেন, এটা আমাদের ইতিহাসের পাতায় এখনও সুন্দরভাবে লিখিত রয়েছে। তারপরে আরও জানতে পারবে দিনলিপি লিখনের শর্তসমূহ। দিনলিপি লিখনের শর্তসমূহ। দিনলিপি লিখতে গেলে অবশ্যই কিছু শর্ত আমাদেরকে পালন করা অত্যন্ত জরুরি। তাহলে এই শর্তগুলো পালন করে আমাদেরকে কি করতে হবে, দিনলিপি লিখতে হবে। কারণ হুট করে তো আর দিনলিপি লেখা যায় না, একদিনে তো দিনলিপি হয় না।
আর হচ্ছে অনুশীলনের জন্য কিছু দিনলিপি। কারণ আমরা আমাদের অনুশীলনে কিছু কিছু দিনলিপি রয়েছে, এগুলো আমরা কি করব, প্রস্তুতি নেব, ঠিক আছে, চর্চা করব। তাহলে এবার আমরা দিনলিপির আসল জায়গায় আসি। দিনলিপি সংজ্ঞা বা দিনলিপি কাকে বলে? দিনলিপি হচ্ছে কোনো ব্যক্তি বা মানুষের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনারই লিখিত রূপ। এক কথায় এখানে একটি কথা আমি বলেছি তোমাদেরকে, যে বিশেষ কিছু ঘটনার লিখিত রূপ। কারণ সারাদিনে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের কিন্তু অনেকগুলো কাজ ঘটে থাকে। তাহলে এই সবগুলো কাজ যদি আমরা কি করি, দিনলিপিতে লিপিবদ্ধ করি, তাহলে কিন্তু হবে না। কারণ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে তারপরে হয়তো কলেজে আসলাম, কলেজ থেকে আবার বাসায় গেলাম, এরকম প্রত্যেকটি কথা আমাদের দিনলিপিতে লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের সারা দিনের মধ্যে যে উল্লেখযোগ্য বা বিশেষ কতগুলো ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলো আমরা কি করব, দিনলিপিতে লিপিবদ্ধ করব। তাহলে ব্যক্তি বা মানুষের দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা বলি আমরা বলেছি, বিশেষ কিছু বা উল্লেখযোগ্য কিছু ঘটনা। উল্লেখযোগ্য কিছু ঘটনা, এটাই আমরা কি করব, দিনলিপিতে লিপিবদ্ধ করব। তাহলে আমরা আবার বলি, ব্যক্তির দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কতগুলো বিশেষ ঘটনারই লিখিত রূপ হচ্ছে দিনলিপি। আর এই দিনলিপি আমরা কি করি, এই দিনলিপিকে আমরা হচ্ছে কখনো গানে, কখনো কবিতায়, আবার কখনো কি করি, গদ্যের মাধ্যমে প্রকাশ করে থাকি। দিনলিপি যে কোনোভাবে আমরা লিখতে পারি, এই তিনটির মাধ্যমে যে কোনো একটি, গদ্যেও লিখতে পারি, কবিতার মাধ্যমে লিখতে পারি, আবার গানের মাধ্যমেও লিখতে পারি। কারণ দিনলিপিটা এমন একটা জিনিস যেটা আমরা নিজের ইচ্ছে মতোই প্রকাশ করতে পারবো। কারণ সকলেই তো আর গদ্য আকারে প্রকাশ করবে না বা কবিতা আকারে প্রকাশ করবে না। কেউ করতে পারে গানের মাধ্যমে, কেউ করতে পারে কবিতার মাধ্যমে, আবার কেউ করতে পারে গদ্য আকারে, ঠিক আছে। তাহলে তোমরা এই দিনলিপিটা অবশ্যই জানতে পারলে যে দিনলিপি কাকে বলে বা দিনলিপি কি। তাহলে এখন পৃথিবীর বিখ্যাত কতগুলো দিনলিপি রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে একটু জানি। জার্মান কিশোরী আনা ফ্রাঙ্ক একটি দিনলিপি লিখে গিয়েছিলেন, সেটির নাম হচ্ছে আনা ফ্রাঙ্কের ডায়েরি। আনা ফ্রাঙ্কের ডায়েরি। তারপরে হচ্ছে জাহানারা ইমামের শহীদ জননী জাহানারা ইমামের একটি দিনলিপি রয়েছে, সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি। আবার বেগম সুফিয়া কামালের রয়েছে হচ্ছে একাত্তরের ডায়েরি। সুফিয়া কামালের হচ্ছে সুফিয়া কামালের হলো একাত্তরের ডায়েরি। আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদেরও একটি দিনলিপি আছে, সেটা হচ্ছে তাজউদ্দিন আহমদের ডায়েরি। তাহলে তোমরা সেগুলো কি করবে, খাতায় তুলে রাখবে। গুরুত্বপূর্ণ এই ডায়েরিগুলো তোমরা অবশ্যই ফলো করবে, এগুলো পরীক্ষায় আসার মতো হয়তো বা কখনো কখনো এসেও থাকে। তাহলে দিনলিপি কারা লিখেন? শিক্ষিত মানুষের ধ্যান ধারণা সমাজের অন্যান্য সাধারণ ব্যক্তি থেকে একটু হলেও আলাদা। কারণ
সামাজিকভাবে তিনি এই দৃষ্টিভঙ্গিগুলো কি করেন, তিনি হচ্ছে অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখতে চেষ্টা করেন। আর আমাদের সমাজে দৈনন্দিন ঘটে যাওয়া কতগুলো সঙ্গতিপূর্ণ, অসঙ্গতিপূর্ণ, বিভিন্ন ধরনের সংকটপূর্ণ বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, এগুলো তিনি কি করেন, অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে থাকেন। তাহলে সেই ব্যক্তিটি কি করেন, ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে কি করেন, দিনলিপি লিখে রাখেন। আর এগুলো পরবর্তী প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ মানুষ দিনলিপিকে দেখবে একরকম করে, আর শিক্ষিত মানুষ দেখবে আরেক রকম করে। আর দিনলিপি যদি ধারাবাহিকভাবে লিখে রাখি আমরা, তাহলেই সেটি হবে দিনলিপি। আর যদি ধারাবাহিকভাবে ক্রমানুসারে সেগুলোকে না লিখে রাখি, হঠাৎ করে একদিন ডায়েরির মধ্যে কোনো পাতায় লিখে রাখলাম, সেটা কিন্তু দিনলিপি হিসেবে পরিগণিত হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ধারাবাহিকভাবে এই ডায়েরি লিখনটা লিখতে হবে। মানে মনে করো তোমাদের সামনে এটা আমি একটা ডায়েরির মতো করে রাখছি। এটা কোনো একটা ডায়েরির পাতা, আর এটাতে আমরা কি করব, দিনলিপি লিখব। মানে আজকে শুধু একটি দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এরকম প্রত্যেক দিনে আমাদের কি করতে হবে, ধারাবাহিকভাবে এরকম একটি পাতায় সুন্দরভাবে দিনের বিশেষ একটা উল্লেখযোগ্য ঘটনা আমরা উল্লেখ করে রাখব। ঠিক আছে? তাহলে এরকম হয়তো অনেকগুলো পাতা থাকবে, তার মধ্যে আমরা প্রত্যেক দিন কি করব, লিখে রাখব। আর দিনলিপি লেখার কিছু শর্তসমূহ রয়েছে, এর ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে দিনলিপির শর্তসমূহ জানানোর চেষ্টা করব। তাহলে দিনলিপি লেখার শর্ত এদিকে আমরা লিখব, দিনলিপির শর্ত। দিনলিপি লিখনের শর্তসমূহ। তাহলে দিনলিপি লেখার অবশ্যই শর্ত রয়েছে। এই শর্তটা হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে, দিনলিপি লেখার সময় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, তারিখ, নির্দিষ্ট তারিখ এবং বার উল্লেখ করতে হবে। তাহলে নির্দিষ্ট তারিখ এবং বার উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমরা নির্দিষ্ট তারিখ এবং বার উল্লেখ করব। আজকে কত তারিখ, সেই তারিখটা আমরা দিব, এবং বার হচ্ছে আজকে কি বার, এই অনুযায়ী একটা বার আমরা দিয়ে দিলাম, শনিবার। 2 নম্বর হচ্ছে সময় এবং স্থান উল্লেখ করতে হবে। সময় এবং স্থান। সময় এবং স্থান উল্লেখ করতে হয়। তাহলে আমরা সময় এবং স্থান উল্লেখ করি। দুপুর 12টা। এখন স্থান আমরা কি দিব, আমরা যেখানে থাকবো সেই স্থানটা আমরা উল্লেখ করব, যেখান থেকে দিনলিপিটা লিখব সেই স্থানের নাম দেব। তাহলে স্থানের নাম আমরা দিতে পারি যে কালীবাড়ি। ঠিক আছে, স্থানের নাম আমরা উল্লেখ করলাম। আমার এখানে জায়গা সংকলনের জন্য আমি ছোট করে লিখছি, তোমরা খাতার পাতায় অবশ্যই সুন্দরভাবে প্রশস্তভাবে লিখবে। তাহলে দিনলিপির হচ্ছে শর্তসমূহ, দিন তারিখ উল্লেখ করলাম, সময় এবং বার উল্লেখ করলাম। এরপরে আমরা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা লিখব। তাহলে 3 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ঘটনাসমূহ। উল্লেখযোগ্য ঘটনা আমরা উল্লেখ করব। উল্লেখযোগ্য ঘটনা। তাহলে আমরা কি করব, উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ঘটনা। এখন যে বিষয়ে আমরা লিখব সেটা আমরা কি করব, উল্লেখযোগ্য একটা ঘটনা আমরা এখানে লিখে রাখবো। কারণ আমাদের তো দিনের ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য নয়। তাহলে কি করব, আমরা নির্ধারিত যেটা আমাদের কাছে মনে হবে যে আজকে সারাদিনের মধ্যে এই ঘটনাটি আমার গুরুত্বপূর্ণ বা এটি লিখে রাখার মতো, স্মরণীয় করে রাখার মতো, তাহলে সেই ঘটনাটি আমরা কি করব, ওখানে উল্লেখ করব। সেটা আমরা লিখে রাখলাম।
তারপরে হচ্ছে মিশিয়ে দিচ্ছি, আবার নতুন করে লিখব। 4 নম্বর হচ্ছে চরিত্রের পরিচয় দিতে হবে, সংশ্লিষ্ট চরিত্রের পরিচয়। তাহলে এই দিনলিপিতে আমরা যে চরিত্র বা যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার মধ্যে অবশ্যই চরিত্র থাকবে। তাহলে এই চরিত্রটা আমরা কি করব, সাধারণভাবে একটু বিশ্লেষণ করব বা পরিচয় আমরা সেখানে দেবো। এই সংশ্লিষ্ট চরিত্রটা আমাদেরকে কি করতে হবে, অবশ্যই পরিচিত করতে হবে। তাহলে চরিত্রের পরিচয়টা আমরা সেখানে দিব, যে ঘটনাটি লিখব তার কাছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখা। তাহলে যে ঘটনাটি আমরা লিখব সেই ঘটনা কি করব, আমরা ক্রমানুসারে একের পর এক লিখেই যাব। কারণ ধারাবাহিকতা বজায় না থাকলে ঘটনার শুরুটা যদি হয় আমাদের শেষে আর শেষটা হয় যদি শুরুতে, তাহলে তো দিনলিপি হলো না। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল করবে। দিনলিপি লেখার শর্ত আমরা কি কি পড়লাম সেটা, ঠিক আছে। যেহেতু দিনলিপি, লিপি অর্থ চিঠি, আর দিন মানে তো দিন, দৈনন্দিন আমাদের যে দিনগুলো যায় রোজ, এই। তাহলে লিপি অর্থ চিঠি, কিন্তু দিনলিপি আবার সেই অর্থে চিঠি নয়। কারণ আমরা যদি চিঠি কাউকে লিখে থাকি তাহলে সেটা আমরা কি করি, সেই চিঠিটা তার কাছে প্রেরণ করি, সে পেয়ে গেল, পড়লো, বা শেষ। কিন্তু দিনলিপি আমাদের সেই অর্থে চিঠি নেই, এই কারণে যে আমরা নির্দিষ্টভাবে একটা দিনের উল্লেখযোগ্য বা বিশেষ কোনো ঘটনা লিখে রাখলাম আমাদের ডায়েরির পাতায়। সেটা হচ্ছে পুরাতন দিনের স্মৃতিচারণা করা। আমরা পুরাতন দিনের আজ থেকে 10 বছর আগে কি ঘটেছিল, সেদিন গুরুত্বপূর্ণ কোনো একটা ঘটেছিল ঘটনা, সেই ঘটনাটা আমরা হয়তো দিনলিপিতে ক্রমানুসারে এভাবে লিখে লিখে চলে আসলাম। আর 10 বছর পরে আমি সেই ডায়েরিটার পাতাটা উল্টিয়ে দেখলাম যে হ্যাঁ, 10 বছর আগে আমার এই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটা কি আজকে আমি পুরাতন দিনের সেই স্মৃতিচারণ করতে পারলাম, বা আমার সেটা মনে পড়ে গেল। তাহলে দিনলিপি লেখার গুরুত্বটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, যে দিনলিপি লেখার মাধ্যমে আমরা কিভাবে জানতে পারি, ঠিক আছে। মনে করো যে কোনো একটা অজানা বিজ্ঞানী তার দিনলিপিতে লিখে যাচ্ছে দৈনন্দিন ক্রমানুসারে। এখন লিখতে লিখতে হঠাৎ সেই বিজ্ঞানী কি করলো, যে মারা গেল। আর এই সমাজের মানুষের উপকারার্থে তিনি কি করলেন, হচ্ছে সুন্দরভাবে এই দিনলিপিটি লিখে গেলেন। আর সেই জিনিসটি যে তিনি আবিষ্কার করলেন, এটি তিনি কাউকে বলে যেতে পারলেন না যে আমি এই জিনিসটি আবিষ্কার করেছি। তাহলে বলে যেতে পারলেন না ঠিকই, কিন্তু তার যে দৈনন্দিন জীবনের সেই জিনিসটি আবিষ্কারের পিছনে যে তার পরিশ্রম, বা সেটা আবিষ্কার করতে গিয়ে তাকে নানা ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়েছে, এই বিষয়গুলো যে তিনি দিনলিপিতে লিখে গেলেন, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে জিনিসটি তিনি আবিষ্কার করেছিলেন, বা এটার দাবিদার অন্য কেউ হয়তো বা হতে পারতেন, কিন্তু তার দিনলিপিটি লিখে যাওয়ার কারণে এর আর হচ্ছে অন্য কেউ দাবিদার হতে পারবে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দিনলিপি লেখার গুরুত্বটা কতটা, ঠিক আছে। আর এই যেমন আমাদের বর্তমান সময়ের সাম্প্রতিক বিষয় এখনো চলছে এই অবস্থাটা, যার কারণে তোমরা ক্লাস করতে পারছো না কলেজে এসে, সেটা হচ্ছে কি, করোনা ভাইরাস। তাহলে এই করোনা ভাইরাস বিশ্বে, মনে করো এটা তো একসময় বিলীন হয়ে যাবে, এই ভাইরাস তো আর সারা জীবন থাকবে না। তাহলে এই করোনা ভাইরাস কি, তারপরে এই সারা বিশ্বে কতজন মানুষ আক্রান্ত হয়েছিল, কতজন মানুষ মারা গেল, ইভেন আমাদের দেশে কতজন মানুষ মারা গেছেন, কতজন আক্রান্ত হয়েছেন, আবার কতজন সুস্থ হয়েছেন, এই যে আমাদের এই তথ্যগুলো, এগুলো যদি আমরা ক্রমানুসারে কি করি, আমাদের দিনলিপিতে লিখে রাখি, তাহলে কি হবে, আমরা হচ্ছে পরবর্তী আমাদের যে প্রজন্ম আসবে, বা আমরাও হয়তো 20 বছর পরে সেটা দিনলিপির পাতা উল্টে দেখব যে সত্যি করোনা নামক একটি ভাইরাস সারা বিশ্বে কি করেছিল, সংক্রমণ হয়েছিল। আর এই যে আমাদের পুরাতন দিনের কথাগুলো, এই তথ্যগুলো আমাদের সামনে ভেসে আসবে, সেটা আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। আর দিনলিপি লিখে রাখার মাধ্যমে একজন মানুষের অভিরুচি, চিন্তা চেতনা, সামাজিক পারিপার্শ্বিকতা, পরিবেশ সব কিছুই আমরা কি করি, জানতে পারি, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এই আশাই করি। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ।